হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আবারও চলে এসেছি আমি মেহেদী ইসলাম হৃদয়, ঢাকা মেডিকেল কলেজ, তোমাদের সাথে আলোচনা করতে কোষ রসায়ন বা সেল কেমিস্ট্রি এই অধ্যায়ের চতুর্থ ভিডিও নিয়ে। আজকে আমাদের টপিকটা হলো লিপিড বা স্নেহ। এই পদার্থটা নিয়ে বিস্তারিত জানতে, ওদের প্রকারভেদ নিয়ে জানতে। তাহলে চলো আমরা চলে যাই আমাদের আজকে মূল আলোচনা পর্বে। প্রথমত, লিপিডকে আমরা আসলে কি বলি? অ্যালকোহল ও ফ্যাটি অ্যাসিডের এস্টারকে আমরা লিপিড বলি। আচ্ছা, তারপরে দেখো, শক্ত ও কঠিন লিপিডকে স্নেহ বা চর্বি এবং তরল লিপিডকে আমরা তেল বলি। আমাদের মাঝে সবসময় একটা কনফিউশন ক্রিয়েট হয় যে তেল চর্বি, আমরা কথায় কথায় বলে ফেলি তেল চর্বি তেল চর্বি, বাট আসলে কিন্তু চর্বিটা হচ্ছে স্নেহ পদার্থই, মানে লিপিড পদার্থ, কিন্তু সেটা হচ্ছে কঠিন অবস্থায় থাকবে আর তেলটা তরল অবস্থা থাকবে। আর এই চর্বি বা তেল যেটাই বলো, ওদের গঠনে কি থাকবে? অ্যালকোহল থাকবে ও ফ্যাটি অ্যাসিড থাকবে। এরা দুজন মিলে লিপিড তৈরি করে। আচ্ছা, এখন উৎস কোথায়? প্রাণীজ বিভিন্ন চর্বিতে আমরা এই লিপিডটা পেতে পারি। যেমন দেখো ঘি, তারপর হচ্ছে মাখন, তারপরে দুধ, এইসব উপাদানে কিন্তু আমরা পর্যাপ্ত পরিমাণে স্নেহ বা লিপিড পদার্থ পেয়ে থাকি। এবার আসলে ওর গঠনটা কিভাবে হয়? ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল নিয়ে এটা গঠিত হয়। তাহলে ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল তাহলে গ্লিসারলটা কি আমাদের আগে সেটা জানতে হবে। গ্লিসারল হচ্ছে, খেয়াল করো, এটা একটা তিনটা হাইড্রোক্সিল মূলক নিয়ে গঠিত একটা যৌগ। এখানে একটা, এখানে একটা, এখানে একটা। তার মানে এই দেখো, হাইড্রোক্সিল থাকা মানে আমরা বুঝতে পারছি এটা অ্যালকোহল মূলক। তাহলে তিনটা যেহেতু আছে, এই কারণে গ্লিসারলকে আমরা বলি ট্রাই 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 মানে হচ্ছে তিন, ট্রাইহাইড্রিক অ্যালকোহল। ওকে, আচ্ছা, এটা আমরা গ্লিসারলকে বললাম। তারপরে আসো ফ্যাটি অ্যাসিড। এই ফ্যাটি অ্যাসিডে আমরা এরকম দেখতে পাচ্ছি যে একটা লম্বা ফ্যাটি অ্যাসিড, এখানে দেখো ফ্যাটি অ্যাসিড অনেকগুলো লম্বা চেইন থাকতেছে, COOH মূলক, এখানে হচ্ছে COH মূলকটা দেখা যাচ্ছে। ঠিক আছে, তার মানে এই যে এইভাবে করে একটা ফ্যাটি অ্যাসিড হলো আর গ্লিসারল হলো। এখন ওরা দুইজন মিলে কিভাবে লিপিড হয় সেটা আমরা দেখব। তাহলে দেখো, এখন একটা পাশ থেকে OH আসলো, একটা পাশ থেকে H আসলো, পানি তৈরি হয়ে গেল। আমরা সবসময় বলেছি বন্ধন তৈরি হতে গেলে কোনো না কোনো কিছু তৈরি হবে। তাহলে পানিটা তৈরি হয়ে গেল এন্ড পানিটা বের হয়ে যাবে, তাহলে ওদের মধ্য থেকে আমার বন্ধনটা তৈরি হয়ে গেল। ওকে, সো এভাবে করে কিন্তু আমরা লিপিড তৈরি করতে পারি। আচ্ছা, এবার আসলে লিপিডের বৈশিষ্ট্য নিয়ে আমরা একটু জানবো। তাহলে লিপিডের বৈশিষ্ট্যের মধ্যে আসলে আমাদের প্রথমত কি কি পড়ে? লিপিড একটা বর্ণহীন, গন্ধহীন ও স্বাদহীন। এর কোনো বর্ণ থাকে না, এর কোনো গন্ধ থাকে না, মানে কিছুই ওর থাকে না। আচ্ছা, তারপরে আসো, লিপিড পানিতে প্রায় অদ্রবণীয়। এটা পানিতে কখনো দ্রবণীয় হবে না। তুমি যদি লিপিডকে পানিতে ভেসে দাও বা পানিতে ছেড়ে দাও, তাহলে দেখবা লিপিডটা এখানে অদ্রবণীয়, ভাসতেছে। তারপরে হচ্ছে এরা ফ্যাটি অ্যাসিডের এস্টার হিসেবে বিরাজ করে। তার মানে ওরা ফ্যাটি অ্যাসিড যে থাকে, ফ্যাটি অ্যাসিড আমরা যে কার্বক্সিল মূলক যে অ্যাসিডটা, সেটাকে আমরা ফ্যাটি অ্যাসিড বলি খুব নর্মালি। এই ফ্যাটি অ্যাসিডের সাথে যে গ্লিসারল যুক্ত হয়ে একটা এস্টার, একটা গঠন তৈরি করলো নতুন, এটাকে আমরা বলি হচ্ছে কি, এই যে এই হিসেবে, এই লিপিড হিসেবে এটা বিরাজ করতে পারে, মানে একটা এস্টার। লিপিড হচ্ছে একটা এস্টার, ফ্যাটি অ্যাসিডের এস্টার, ফ্যাটি অ্যাসিডের সাথে অ্যালকোহল হয়ে একটা এস্টার গঠন করে, সেটাকে আমরা লিপিড বলছি। আচ্ছা, তারপরে আসলে লিপিড পানির চেয়ে হালকা, তাই এটা পানিতে ভাসে। এটা পানির চেয়ে অনেক কম ভারী, তাই এটা পানিতে ভাসতে পারে। যদি বেশি ভারী হতো তাহলে ডুবে যেত। আচ্ছা, তারপরে হাইড্রোলাইসিস শেষে আমরা লিপিডকে ভাঙলে আমরা কি পাবো? পানি দ্বারা যদি ভাঙি, হাইড্রোলাইসিস মানে পানি দ্বারা যদি আমরা ভেঙে ফেলি, তাহলে আমরা ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল পাবো। এরপর আসলে লিপিডের আণবিক ওজন বৃদ্ধির সাথে সাথে গলনাঙ্ক বৃদ্ধি পেয়ে থাকে। সো এটা খুবই স্বাভাবিক, তোমাদের কমন সেন্সের ব্যাপার, যে যখন তোমার একটা কোনো বস্তুর ওজন যখন বৃদ্ধি পাবে, তার সাথে সাথে তার গলনাঙ্ক বৃদ্ধি পেয়ে যাবে। গলনাঙ্ক বলতে তাকে গলাতে, ওই বস্তুটাকে গলাতে তোমার তাপমাত্রা অনেক বেশি প্রয়োজন হবে। আচ্ছা, তো এই ছিল লিপিডের বৈশিষ্ট্য নিয়ে আমাদের আলোচনা। এবার আমরা জানবো লিপিডের কাজগুলো কি কাজ করে থাকে। এটা একটা সঞ্চিত খাদ্য হিসেবে জমা থাকতে পারে। তারপর এটা ফসফোলিপিড মেমব্রেন গঠন করে। আমরা জানি যে এই ফসফোলিপিড, লিপিডের মধ্যে একটা উপাদান হচ্ছে, মানে লিপিডের একটা ধরন হচ্ছে ফসফোলিপিড। তো এই ফসফোলিপিডটা কোথায় থাকে? আমরা কোষঝিল্লিতে পড়ে এসেছিলাম, আমাদের এখানে ফসফোলিপিড থাকে। তাহলে ফসফোলিপিডটা মেমব্রেন গঠন করতে পারছে। তারপরে দেখো, পাতার উপরে স্তর তৈরি করে ও অতিরিক্ত প্রস্বেদন রোধ করে। তাহলে পাতার উপরে এই লিপিড কিন্তু একটা আবরণ তৈরি করতে পারে, যে আবরণটা কি করে, অতিরিক্ত যেন পানি বের না হয়ে যায় পাতা থেকে, সেই জিনিসটা প্রতিরোধ করতে পারে।
এবং এনজাইম গঠনে সাহায্য করে। লিপিড অনেক সময় বিভিন্ন এনজাইম গঠনে সহায়ক হিসেবে থাকে এবং সালোক সংশ্লেষণে ভূমিকা রাখে। সালোক সংশ্লেষণে সে অনেক সময় শক্তি যোগান দেয় এবং অনেক প্রক্রিয়ায় সালোক সংশ্লেষণে সে ভূমিকা পালন করে। এবার আসলে লিপিডের শ্রেণী বিভাগ, যে জিনিসটা আমাদের একটু গুরুত্বপূর্ণ অন্যগুলো জিনিসের থেকে, সেটা হলো রাসায়নিক গঠন প্রকৃতিতে লিপিড প্রধানত 3 প্রকার। তাহলে লিপিড প্রধানত 3 প্রকার। এটা কি কি দেখো, সরল লিপিড, ওকে, রাসায়নিক গঠন অনুসারে সরল লিপিড যেমন চর্বি, তেল, মোম, এরা হচ্ছে কি 3 প্রকার। মানে এখানে 3 প্রকারের মধ্যে একটা সরল লিপিড, মানে এই লিপিডটাকে তুমি যদি ভাঙো, এখানে ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল ছাড়া তুমি কিছু পাবা না। যৌগিক লিপিড যেমন দেখো ফসফোলিপিড, গ্লাইকোলিপিড, সালফোলিপিড, মানে এখানে লিপিড ছাড়াও বহির্ভূত অনেক কিছু তুমি পাবা যে জিনিসটা লিপিডের অন্তর্ভুক্ত না। যেমন এই যে দেখো মানে ফসফরিক অ্যাসিড তুমি পেতে পারো এখানে। আরেকটা হচ্ছে উদ্ভূত বা উৎপাদিত লিপিড যেমন স্টেরয়েড, টারপিন, রাবার, এরা হচ্ছে কি আরেকটা লিপিড থেকে আমি তৈরি করতেছি, ওকে। ওরা হচ্ছে আরেকটা লিপিডকে যদি আমি ভেঙে সেখান থেকে যে লিপিডটা পাবো, ওই ভাঙা বড় লিপিডটা ভেঙে আমি যে ছোট লিপিডটা পাবো সেটাকে আমরা বলি উদ্ভূত লিপিড। এভাবে করে কিছু লিপিড হয় যেগুলোকে নাম দিচ্ছি আমরা স্টেরয়েড, টারপিন, বিভিন্ন নাম আছে এগুলা। আচ্ছা, তো এটা গেল রাসায়নিক গঠন, ওদের গঠনে কি কি থাকে না থাকে সে অনুযায়ী। এবার আণবিক গঠন, ওদের আণবিক অবস্থাটা কি 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 উপাদান থাকে এইসব ভিত্তিতে। এটার ভিত্তিতে আমার হচ্ছে 5 প্রকার ওর আণবিক গঠনে। তো এখানে 5 প্রকারের প্রথমটা দেখো নিউট্রাল লিপিড, তারপরে ফসফোলিপিড। নিউট্রাল লিপিড মানে হচ্ছে প্রসম, এখানে কোনো কিছুই থাকে না, ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল এগুলোই থাকে। ফসফোলিপিড মানে হচ্ছে কি এখানে ফসফরিক অ্যাসিড থাকবে। গ্লাইকোলিপিড মানে লিপিডের সাথে এখানে শর্করা থাকবে। টারপিনয়েড, এটাও একটা কি, এই যে টারপিনের এটা একটা উদ্ভূত লিপিডের মতো গঠন আছে, এগুলো নিয়ে বিস্তারিত আমরা পরে পড়বো। তারপরে মোমো, এটা একটা ওর গঠনটাও একটু ভিন্ন ধরনের থাকে। তো এই যে আণবিক গঠনের ভিত্তিতে ওদেরকে আমরা 5টা প্রকারে ভাগ করে রাখতে পারি। আচ্ছা, তো কিন্তু আমাদের মূল আলোচনা থাকবে এই রাসায়নিক গঠনে আমার কিভাবে এগুলো হচ্ছে, এদের গঠনগুলো নিয়ে আমরা বিস্তারিত জানবো। তাহলে এবার আসো আমরা সরল লিপিড নিয়ে জানি। যেসব লিপিডের বিশ্লেষণে স্নেহ পদার্থ ছাড়া অন্য কিছু পাওয়া যায় না তাকে আমরা কি বলি, সরল লিপিড বলি। মানে এখানে তুমি লিপিডের ভিতরে তুমি ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল ছাড়া আর কিছু পাবা না, সেটাকে সরল লিপিড বলে। এই সরল লিপিড আবার 2 প্রকার, কি কি, স্নেহদ্রব্য ও মোম। তাহলে স্নেহদ্রব্য ও মোম এই দুইটা জিনিস হচ্ছে এখানে ওদের প্রকার ভেদের মধ্যে পড়ছে। এবার সে স্নেহদ্রব্য কি, 3 অণু ফ্যাটি অ্যাসিড ও 1 অণু গ্লিসারল যুক্ত হয়ে তৈরি হয়। এই তথ্যটা খুবই গুরুত্বপূর্ণ, 3টা ফ্যাটি অ্যাসিডের অণু ও 1টা গ্লিসারল অণু যুক্ত হচ্ছে স্নেহদ্রব্য। এখন আবার আসো, এই স্নেহদ্রব্যটা 2 ধরনের। স্নেহদ্রব্যটা 2 ধরনের কিরকম, একটা হলো চর্বি, যেই স্নেহদ্রব্য সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড দিয়ে তৈরি ও কঠিন অবস্থা বিরাজ করে তাকে আমরা চর্বি বলি। যেমন কি, মানে সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড কি বোঝানো হচ্ছে, মানে যেই ফ্যাটি অ্যাসিডে কোনো ধরনের ডাবল বন্ড থাকবে না, শুধুমাত্র সিঙ্গেল বন্ড বা একক বন্ধনটা বিরাজ করবে এবং ওইখানে কঠিন অবস্থা থাকবে, ওটা কঠিন আকারে থাকবে, তরল না। এই অবস্থাটাকে আমরা বলি চর্বি, ঠিক আছে। যেমন পাম অয়েল, এগুলো হচ্ছে যেটা চর্বির উদাহরণ। আরেকটা প্রকার যেটা এই স্নেহদ্রব্যের মধ্যে, সেটা হচ্ছে তেল। তো তেলে দেখো যে স্নেহদ্রব্য অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড দিয়ে তৈরি ও তরল অবস্থা বিরাজ করে। তাহলে এই কথাটা তোমাদের একটু খেয়াল রাখতে হবে, অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড মানে হচ্ছে এখানে দ্বিবন্ধন থাকে, এখানে দ্বিবন্ধন থাকে বা ত্রিবন্ধন থাকতে পারে, একক বন্ধনের পাশাপাশি ওই বন্ধনগুলো থাকবে এবং এটা তরল অবস্থা বিরাজ করবে, এর ভিতরে তরল অবস্থা থাকবে। আচ্ছা, এবার আসে চর্বি ও তেলের কাজ। এবার আমরা এদের কাজগুলো একটু জেনে নেই। ফল ও বীজে সঞ্চিত খাদ্য হিসেবে জমা থাকে এই উপাদানগুলো, এই যে সরল লিপিড, এগুলো হচ্ছে কি থাকে, ফল, বীজ, এগুলোতে সঞ্চিত থাকে। যখনই দরকার পড়বে তারা তখন কি করবে, খাদ্য প্রোভাইড করবে বা খাদ্য পাস করবে, সাপ্লাই দিবে, ওকে। আচ্ছা, তারপরে আসো বীজের অঙ্কুরোদ্গমকালে এসব লিপিড কার্বোহাইড্রেটে পরিবর্তিত হয়ে বর্ধিষ্ণু চারার খাদ্য ও শক্তি যোগায়। তো যখন একটা বীজ, যখন ও ছোট বীজ, এটা থেকে যখন আস্তে আস্তে চারাতে পরিণত হতে যাচ্ছে, তখন কিন্তু তার অনেক খাবারের প্রয়োজন। তখন ওই খাবারটা আসে কোথা থেকে, ওই সঞ্চিত চর্বি থেকে কিন্তু এই খাবারটা চলে আসে ওই বীজের। আচ্ছা, এখন আমরা চর্বি, তেল নিয়ে অনেক কিছু জানলাম, অনেক কিছু বুঝলাম। এবার ওদের মধ্যে একটা পার্থক্য যদি আমরা করে ফেলি তাহলে ব্যাপারটা আমাদের কাছে আরো ক্লিয়ার হয়ে যাবে। তো চর্বির মধ্যে দেখো সাধারণত লম্বা শিকল ফ্যাটি অ্যাসিড ধারণ করে। তার মানে চর্বিতে আমরা এটা বুঝলাম যে এখানে লম্বা শিকল থাকে, অনেক লম্বা শিকলের ফ্যাটি অ্যাসিড থাকে।
আর তেলে খাটো শিকলে ফ্যাটি অ্যাসিড থাকে। আচ্ছা, তারপরে আসলে সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড ধারণ করে। এই কথাটা আমি তোমাদেরকে একটু আগেই বলে এসেছি যে চর্বিতে আমার সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড থাকে এবং তেলে কি থাকে, অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড থাকে। ওকে, আচ্ছা, তারপরে আসো কক্ষ তাপমাত্রায় বা 20 ডিগ্রি সেলসিয়াস, যেটা আমরা বলি যে চর্বিটা সবসময় কঠিন থাকে বা অর্ধ কঠিন থাকে, কিন্তু তেল সবসময় কক্ষ তাপমাত্রায় তরল থাকবে। তাহলে এটাও বুঝতে পারলাম। এবার আসো উদাহরণ, চর্বি কোথায় পাওয়া যায়? উদ্ভিজ্জ চর্বি, পাম অয়েল, নারিকেল তেল, এগুলা। আর এই তেলটা কি? এটা হচ্ছে ভোজ্য তেল, যে আমাদের যে সয়াবিন তেল, এগুলো হচ্ছে তেলের উদাহরণ। আচ্ছা, এবার আসো এই ফ্যাটি অ্যাসিডের মধ্যে আমরা কিছু ভাগ করি। যেমন দেখো, ফ্যাটি অ্যাসিড চেইনে ডাবল বন্ড না থাকলে তাকে আমরা স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড বলি। মানে যদি কারো ডাবল বন্ড না থাকে তখন আমরা সেটাকে কি বলবো? স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। ওকে, যেমন স্টিয়ারিক অ্যাসিড, এটা কিন্তু এমসিকিউতে তোমাদের আসতে পারে। সো এখানে একটা উদাহরণটা দেখি যে এই স্টিয়ারিক অ্যাসিডের লম্বা দেখছো, এটা একটা শিকল, ওর এখানে দেখো একটা কার্বক্সিল মূলক আছে। সো এরকম লম্বা শিকলে একটা কার্বক্সিল মূলক থাকলে এটাকে আমরা ফ্যাটি অ্যাসিড বলি। আর এখানে দেখো একটা জায়গাতেও কিন্তু এই যে লম্বা যে কার্বনের শিকল, এখানে একটা জায়গাতে কিন্তু ডাবল বন্ধন নাই, এই কারণে এটাকে আমরা কি বলি? স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড বলি। তাহলে আমাদের যেটা এখন বুঝতে হবে সেটা হচ্ছে যে এই আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড কাকে বলে। ফ্যাটি অ্যাসিড চেইনে এক বা একাধিক ডাবল বন্ড থাকলে তখন আমরা সেটাকে আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড বলি। যেমন কি লিনোলিক অ্যাসিড, লিনোলিক অ্যাসিডে কোনো ডাবল বন্ড থাকে না, এই কারণে আমরা সেটাকে কি বলি? আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড বলি। এই যে দেখো এখানে একটা ডাবল বন্ড, এখানে একটা ডাবল বন্ড, তো এই ডাবল বন্ডটা কি হচ্ছে? ডাবল বন্ড থাকার কারণে ওকে আমরা কি বলছি? আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড বলছি। আচ্ছা, এবার আসো আমরা জেনে নেই সিজ এবং ট্রান্স ফ্যাটি অ্যাসিড কি। তাহলে আমরা একটু আগে জানলাম যে স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড কি, তারপরে হচ্ছে যে আনস্যাচুরেটেড কি। এখন আমরা আরেকটু জানি যে সিজ এবং ট্রান্স ফ্যাটি অ্যাসিড কি। ফ্যাটি অ্যাসিডের দুটি কার্বন অ্যাটমের মধ্যকার ডাবল বন্ডের হাইড্রোজেন একই দিকে থাকলে, ওদের দুটি কার্বনের মধ্যকার ডাবল বন্ডের হাইড্রোজেন যদি একই দিকে থাকে তাহলে সেটাকে আমরা বলি সিজ ফ্যাটি অ্যাসিড। যেমন এই গঠনটা দেখো, এখানে এই যে দুইটা কার্বন, ওদের মাঝখানে ডাবল বন্ড আছে এবং এই দুইটা কার্বনের হাইড্রোজেন একই দিকে অবস্থান করছে, এই দিকে সেম দিকে অবস্থান করছে, তাই না? তো এই কারণে ওকে আমরা কি বলবো? সিজ ফ্যাটি অ্যাসিড। কিন্তু যদি ডাবল বন্ডের দুটি হাইড্রোজেন উল্টো দিকে থাকলে তখন আমরা সেটাকে বলি ট্রান্স ফ্যাটি অ্যাসিড। এখানে দেখো এটা হচ্ছে ডাবল বন্ডের দুইটা কার্বন, দেখো এখানে এই পাশে হাইড্রোজেন, আবার এই পাশে হাইড্রোজেন, মানে দুই পাশে হাইড্রোজেন, এই কারণে এটাকে আমরা কি বলি? ট্রান্স ফ্যাটি অ্যাসিড। ওকে, আচ্ছা, এবার আসো ফ্যাটি অ্যাসিডের শেষ CH3 এর পর 3 নং কার্বনে ডাবল বন্ড থাকলে তা হলো ওমেগা 3 এবং 6 নং কার্বনে ডাবল বন্ড থাকলে তা হলো ওমেগা 6। তাহলে এখানে আমাদের একটা জিনিস বুঝতে হবে, লাইক দেখো ওমেগা 3 কখন বলবো আর ওমেগা 6 কখন আমরা এটাকে বলবো। মনে করো এখানে একটা, আমি কি বলেছি? ফ্যাটি অ্যাসিডের শেষ CH3 এর পর 3 নং কার্বনে, মনে করো এখানে একটা লম্বা চেইন ছিল, এটা হচ্ছে লাস্ট CH3 এখানে। সো এখানে আরো কার্বন আছে, এখানে আরো কার্বন আছে, এখানে একটা কার্বন আছে। আচ্ছা, তো এটা দেখো, এই যে এটা হচ্ছে কি লাস্ট CH3, শেষ CH3 মূলক। তাহলে এটা যদি 1 নাম্বার হয়, এটা 2, এটা 3, তাহলে এই যে 3 নং কার্বনে যদি ডাবল বন্ড থাকে, এই 3 নং কার্বনে এসে যদি এখানে কোনো ডাবল বন্ড থাকে তখন আমরা সেটাকে কি বলি? ওমেগা 3। এটাকে আমরা বলি ওমেগা 3। আর এভাবে করে যদি চিন্তা করো যে 6 নং কার্বনে থাকে, মনে করো এখানে ডাবল বন্ড নাই, এখানে এটা সিঙ্গেল বন্ড হয়ে গেছে, এখানে আবার কার্বন 4 নাম্বার কার্বন, এখানে 5 নাম্বার কার্বন, এখানে 6 নাম্বার কার্বন। তো এই যে প্রথম থেকে এই 6 নাম্বার কার্বনে এসে যদি বাই চান্স এখানে মনে করো এখানে ডাবল বন্ড আছে, এখানে ডাবল বন্ড আছে 6 নাম্বার কার্বনে, তখন আমরা এটাকে কি বলি? ওমেগা 6, বা এভাবে লিখি ওমেগা 6, এই কথাটা লিখি। তাহলে ওমেগা 3 কখন বলি, ওমেগা 6 কখন বলি, এটা বুঝতে পারছো? শেষ মিথাইল গ্রুপ থেকে যদি তোমার 3 নাম্বার কার্বনে ডাবল বন্ড থাকে তাহলে ওমেগা 3, আর 6 নাম্বার কার্বন থাকলে ওমেগা 6। আশা করি তোমরা এই জিনিসটা ক্লিয়ার হতে পেরেছো এবং তোমাদের ডাউট থাকবে না। আচ্ছা, এবার আসো মোম নিয়ে আমরা জানবো। ফ্যাটি অ্যাসিড যদি ট্রাইহাইড্রিক অ্যালকোহলের পরিবর্তে মনোহাইড্রিক অ্যালকোহলের সাথে যুক্ত হয় তখন মোম সৃষ্টি হয়। তার মানে এখানে একটা কথা মাথায় রাখতে হবে, আমরা এতক্ষণ পড়ে এসেছি ফ্যাটি অ্যাসিড গ্লিসারলের সাথে যুক্ত হচ্ছিল, যেটা কিনা একটা ট্রাইহাইড্রিক অ্যালকোহল ছিল, 3টা হাইড্রোক্সিল গ্রুপ ছিল। কিন্তু সেটার পরিবর্তে যদি কোনো মনোহাইড্রিক মানে একটা হাইড্রোক্সিল গ্রুপ
বিশিষ্ট কোনো অ্যালকোহলের সাথে যদি যুক্ত হয় তখনই মোম সৃষ্টি হবে। সো এখানে দেখো এই গঠনটা, এটা একটা মোম। সো এইটুকু অংশ হচ্ছে ওর ফ্যাটি অ্যাসিডের অংশ, আর এইটুকু অংশ হচ্ছে তার অ্যালকোহলের অংশ। তো এই দুটো মিলে আমার কি তৈরি হয়ে যাচ্ছে? মোম তৈরি হয়ে যাচ্ছে। এখন আসো মোমের কাজ কি, আমরা এটা নিয়ে জানি যে মোমের কাজের মধ্যে আমার প্রথমত আমাদের জানতে হবে উদ্ভিদের উপরিতলে প্রতিরোধক হিসেবে কাজ করে। তাহলে প্রতিরোধক মানে ওকে উপরিতলে প্রতিরোধ করতেছে, যেন কোনো এক্সট্রা পানি যেন বের না হয়, কিছু যেন বের না হতে পারে, সেই জিনিসটা প্রতিরোধ করতেছে কে? এই মোম। আচ্ছা, তারপরে এই যে দেখো এখানে ছবিটা খেয়াল করো, এই ছবিটার এখানে উপরে দেখো একটা স্তর আছে, এখানে বিভিন্ন স্তর, মনে করো উদ্ভিদের পাতার এখানে বিভিন্ন স্তর আছে। এই একদম বাইরের স্তরটা হচ্ছে মোম, এই যে উপরে, এই মোমটা ওকে প্রোটেক্ট করতেছে, ওকে অনেক কিছু থেকে রক্ষা করতে পারতেছে। আচ্ছা, তারপরে এই মোমটা অনেক সময় কোষ প্রাচীর গঠন করতে পারে, মোমবাতি তৈরি করে। আমরা যে মোমবাতি তৈরি করি কারেন্ট চলে গেলে, তখন এই মোমবাতিটা কিন্তু মোমেরই উপাদান। আচ্ছা, এবার আসো আমরা জানবো যৌগিক লিপিড কি। আমরা এতক্ষণ সরল লিপিড নিয়ে অনেক কিছু জানলাম, সরল লিপিড 2 রকম ছিল, কি কি ছিল সবকিছু জানলাম। এখন আসো আমাদের জানতে হবে যেটা, সেটা হচ্ছে যৌগিক লিপিড। আচ্ছা, যৌগিক লিপিড কি? যে লিপিড সরল লিপিডের সাথে কিছু জৈব ও অজৈব পদার্থের সংমিশ্রণে তৈরি হয় তাকে যৌগিক লিপিড বলে। তাহলে যে লিপিড সরল লিপিডের সাথে কিছু জৈব ও অজৈব পদার্থের সংমিশ্রণে তৈরি হয়, তার মানে একটা লিপিডের সাথে, একটা সরল লিপিড, ওর সাথে যদি কোনো অন্য পদার্থ, জৈব বা অজৈব যে কোনো পদার্থ যদি এর সাথে যুক্ত হয়, তখন আমরা সেটাকে কি বলি? যৌগিক লিপিড বলি। ওকে, মানে এটা হচ্ছে একটা মিক্সচার, এখানে অনেক কিছু লিপিডের সাথে আর অন্য কিছুও থাকবে। আচ্ছা, সো এই যৌগিক লিপিডটা আমরা 4 প্রকারে বা 4 ভাগে ভাগ করে থাকি। খেয়াল করো, প্রথমত ফসফোলিপিড, তারপর হচ্ছে গ্লাইকোলিপিড, তারপরে সালফোলিপিড, এন্ড ফাইনালি লিপোপ্রোটিন। তাহলে আমরা এই 4টা প্রকার নিয়ে আমরা যৌগিক লিপিড নিয়ে জানবো। আচ্ছা, ফসফোলিপিড কি? লিপিডের সাথে ফসফেটের সংমিশ্রণকে আমরা ফসফোলিপিড বলি। তো লিপিডের সাথে যদি ফসফেট থাকে, ফসফরিক অ্যাসিডের কোনো ফসফেট যদি থাকে, তখন ওই মিক্সচার, ওই মিক্সড লিপিডটাকে আমরা কি বলবো? ফসফোলিপিড। সো এই ফসফোলিপিডের নামগুলো জানা খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ এর জন্য। সেটা হচ্ছে লেসিথিন, সেফালিন, প্লাজমালোজেন। এই 3টা নাম তোমাদের জানা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, তারপর আসো কাজের মধ্যে কি? কোষ ঝিল্লি, বিভিন্ন কোষ অঙ্গাণুর ঝিল্লির গাঠনিক উপাদান হিসেবে কিন্তু এই ফসফোলিপিড থাকে। আমরা জানি ফসফোলিপিড আমাদের কোষ ঝিল্লি গঠন করে থাকে। আয়ন বাহক হিসেবে কাজ করে, বিভিন্ন আয়নকে বহন করে নিয়ে যেতে কাজ করে। মনে করো এক কোষ থেকে আরেক কোষে বহন করে নিয়ে যাবে, এটার পিছনে ফসফোলিপিডের একটা ভূমিকা থাকে। কতিপয় এনজাইমের প্রস্থেটিক গ্রুপ হিসেবে কাজ করে। অনেক এনজাইমের প্রস্থেটিক গ্রুপ মানে কি? ওই এনজাইম মূলত কি? একটা প্রোটিন। তো ওই প্রোটিনের বাইরে, প্রোটিনের সাথে যদি আরো অন্য কিছু থাকে, সেটাকে আমরা বলি প্রস্থেটিক গ্রুপ। তো ওই প্রোটিনের সাথে যদি লিপিড থাকে, তখন ওটা আমরা বলি প্রস্থেটিক গ্রুপ বলি ওটাকে। আচ্ছা, তো এভাবে করে কিন্তু লিপিড ওই এনজাইমের প্রস্থেটিক গ্রুপ হিসেবে কাজ করতে পারে। ঠিক আছে? আচ্ছা, এটা নিয়ে তোমরা বিস্তারিত এনজাইমে অনেক পড়বা। আচ্ছা, তারপরে আসো ফসফোলিপিড রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। আমরা জানি আমাদের রক্ত জমাট বাঁধার প্রক্রিয়ার মধ্যে ফসফোলিপিড একটা বড় ভূমিকা পালন করে। সে কিন্তু জমাট বাঁধতে একটা বিশেষ ভূমিকা পালন করে এবং অনেক কিছুকে, অনেক এই যে রক্ততঞ্চন যে ফ্যাক্টরগুলো থাকে, এই ফ্যাক্টরগুলোকে উদ্দীপিত করে। আচ্ছা, এই যে এই ডায়াগ্রামটা খেয়াল করো, এখানে যখন ফসফোলিপিড আসে, আমাদের এই ফসফোলিপিডগুলো এসে কি করে? এই জায়গাটা রক্ত বের হচ্ছিল, এখন রক্তটা এখানে জমাট বেঁধে দিতে পারে কে? এই ফসফোলিপিডটা। ওকে, আচ্ছা, তারপরে দেখো এখানে কোষের ভেদ্যতা ও পরিবহন প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে থাকে। যেহেতু এটা কোষ ঝিল্লির উপাদান, তার মানে কি? সে কোষের ভেদ্যতা, কে কোষ দিয়ে ঢুকবে, কে কোষ দিয়ে বের হবে, সেই জিনিসটাও নিয়ন্ত্রণ করে ফেলতে পারবে। কারণ তোমার বাসায় দারোয়ান যে থাকবে, সেই তো নির্ধারণ করবে কে বাসার ভিতরে ঢুকবে, কে বাসার বাইরে যাবে। তাহলে এভাবে করে কোষ, এই ফসফোলিপিডটাও সেম, ও নির্ধারণ করে দেয় যে কোষের ভিতরে কে ঢুকবে আর কোষের ভিতর থেকে বাইরে কে যাবে। আচ্ছা, এবার আসো আমরা গ্লাইকোলিপিড নিয়ে জানবো। সরল লিপিডের সাথে যখন শর্করা যুক্ত হয়, তখন আমরা সেটাকে কি বলি? গ্লাইকোলিপিড বলি। যেমন সূর্যমুখী ও তুলার বীজে শনাক্ত করা হয়েছে। তো সূর্যমুখী বীজ বা তুলার বীজে আমার কি থাকে? গ্লাইকোলিপিড থাকে। আচ্ছা, ওকে, সো এটা তোমাদের এত প্রবলেম হবে না বুঝতে। এখন এই গ্লাইকোলিপিডের কাজ কি? ফটোসিনথেটিক অঙ্গাণু গঠন করা ও ফটোসিনথেসিসে সাহায্য করা। বিভিন্ন ফটোসিনথেটিক অঙ্গাণু যেমন ক্লোরোপ্লাস্ট গঠন এটা কাজ করতে পারে এবং ফটোসিনথেসিসে সাহায্য করে। হ্যাঁ, সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় যে খাদ্য তৈরি হয় সেখানে এটা কাজ করে থাকে। আচ্ছা, এবার আসলে সালফোলিপিড।
সালফোলিপিড কি? নামের সাথেই বুঝতে পারছো, লিপিডের সাথে সালফার যুক্ত হয়ে যেটা গঠিত হবে সেটাকে আমরা বলি সালফোলিপিড। লিপোপ্রোটিন, লিপিডের সাথে প্রোটিন যুক্ত হয়ে লিপোপ্রোটিন তৈরি হয়। ঠিক আছে, তার মানে লিপিডের সাথে যদি আমার কোনো প্রোটিন যুক্ত হয় তখন আমরা লিপোপ্রোটিন তৈরি করতে পারবো। তো এইটা দেখো, এটা একটা লিপোপ্রোটিন। লিপোপ্রোটিন আমাদের অনেক জায়গায় থাকে, হ্যাঁ, আমাদের কোষঝিল্লিত লিপোপ্রোটিন থেকে থাকে। এই যে দেখো, কোষীয় গঠনে কাজ করে। লিপোপ্রোটিনটা কিসে কাজ করবে? কোষীয় গঠন, মানে কোষঝিল্লি গঠনে কিন্তু এই লিপোপ্রোটিন অনেক বড় একটা ভূমিকা পালন করে। আচ্ছা, এবার আসো এই যে লিপিড প্রোফাইল নিয়ে। লিপিড প্রোফাইলটা কি? রক্তে কোলেস্টেরল ও চর্বির মাত্রা দেখতে লিপিড প্রোফাইল পরীক্ষাটি করা হয়। মানে তোমার রক্তে কিরকম চর্বির মাত্রা, কম না বেশি, ভালো অবস্থা আছে না খারাপ অবস্থায় আছে, সেই জিনিসটা মাপার জন্য আমরা কতগুলো জিনিস লিপিড প্রোফাইল পরীক্ষায় টেস্ট করে থাকি। কি কি টেস্ট করি দেখো? টোটাল কোলেস্টেরল, লো ডেনসিটি লিপোপ্রোটিন, হাই ডেনসিটি লিপোপ্রোটিন বা এইচডিএল ও ট্রাইগ্লিসারাইড, এই উপাদানগুলো আমরা পরীক্ষা করে দেখি। তাহলে চলো এখন আমাদের এটা বুঝতে হবে, এই মানগুলো আমাদেরকে জানতে হবে যে কখন আমাদের বডিটা এটা স্বাভাবিক আছে, কোন উপাদানটা কি পরিমাণে থাকলে সেটা স্বাভাবিক অথবা সেটা ঝুঁকিপূর্ণ, এরকম। আচ্ছা, তো প্রথমত দেখো এখানে ট্রাইগ্লিসারাইড ও স্বাভাবিক মাত্রা হচ্ছে লেস দেন 150 মিলিগ্রাম পার ডেসিলিটার। তাহলে ওর যদি এর কম থাকে তাহলে সেটা স্বাভাবিক, বাট যদি তার 150 থেকে 199 থাকে তাহলে সে বর্ডার লাইন মাত্রা, ওকে, সে একদম রিস্কের কাছাকাছি চলে যাচ্ছে, এরকম অবস্থা। এবং যদি সে 200 থেকে 499 মানে 200 ক্রস করে ফেলে তার মাত্রা, তখন সে কিন্তু একদম ঝুঁকিপূর্ণ অবস্থায় চলে যাবে। সো এভাবে করে কিন্তু আমরা একটা মানুষের অবস্থাটা নির্ধারণ করতে পারি। এরপর আসে এলডিএল বা লো ডেনসিটি লিপোপ্রোটিন। ওর উপাদানটা দেখো স্বাভাবিক, যদি 100 এর কম থাকে তাহলে সেটা স্বাভাবিক, যদি 130 থেকে 159 চলে যায় তখন সেটা বর্ডার লাইনে চলে যায়, মানে এটা একদম ঝুঁকির কাছাকাছি চলে যাচ্ছে, হ্যাঁ, এই লাইনের একটু অতিক্রম করলেই তুমি ঝুঁকিপূর্ণ হয়ে যাবা। সো এরপরেই দেখো 160 থেকে 189 এই রেঞ্জে যদি তোমার চলে যায় তোমার এলডিএল এর মাত্রা, তখন তুমি কিন্তু ঝুঁকিপূর্ণ অবস্থায় চলে যাবা। আবার এইচডিএল দেখো 145 থেকে বেশি হলে স্বাভাবিক, 90 থেকে 145 হলে সেটা হচ্ছে কি বর্ডার লাইন মাত্রা, মানে এইচডিএল কিন্তু তোমার দেহের জন্য ভালো, এই কারণে এটা যদি কমে যায় তখন কিন্তু তুমি ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকবে। এটা যত বাড়বে সেটা তত তোমার জন্য ভালো হবে। সো দেখো 90 থেকে 145 যদি হয়ে যায় তাহলে সেটা বর্ডার লাইন, মানে ঝুঁকির কাছাকাছি চলে যাচ্ছে। এবং যদি 90 এরও কম চলে যায় তার মানে তোমার দেহ ঝুঁকিপূর্ণ অবস্থায় চলে আসছে। আর এটা হচ্ছে ফাইনালি টোটাল কোলেস্টেরল, টোটালি কত কি পরিমাণ কোলেস্টেরল আছে, সেটা যদি 200 এর বেশি হয় স্বাভাবিক আছে, 200 থেকে 239 যদি হয় তাহলে সেটা বর্ডার লাইন মাত্রা, ঝুঁকির কাছাকাছি, এবং 240-এর যদি কম হয়, ওকে, বা এখানে 240-এর বেশি বোঝানো হচ্ছে যে 240-এর যদি বেশি হয়ে যায় তখন আমরা সেটাকে বলি ঝুঁকিপূর্ণ মাত্রা। এবার আসো উদ্ভূত লিপিড নিয়ে আমরা জানবো। উদ্ভূত লিপিডটা কি? যৌগিক লিপিডের আর্দ্র বিশ্লেষণের ফলে যে লিপিড উৎপন্ন হয়, তার মানে এই যৌগিক লিপিড থাকে, আমরা এতক্ষণ পড়ে আসলাম যৌগিক লিপিড অনেক ধরনের, এদেরকে আর্দ্র বিশ্লেষণ, এদেরকে যদি ভেঙে ফেলো তখন তুমি যে জিনিসটা পাবা সেটা হচ্ছে লিপিড। এই লিপিড উৎপন্ন হচ্ছে। তাহলে যেসব যৌগ আইসোপ্রিন এককের পলিমার দিয়ে গঠিত তাকে টার্পিনয়েড লিপিড বলে। ওকে, সো এখানে এই এককের নাম সংকেতটা মাথায় রাখতে হবে, C5H8। আইসোপ্রিন এককের পলিমার, মানে এরকম অসংখ্য আইসোপ্রিন একক যদি বন্ধন করে একটা যৌগ গঠিত করে তখন আমরা সেটাকে বলি টার্পিনয়েড লিপিড। আচ্ছা, তো টার্পিনয়েড কয় প্রকার? টার্পিনয়েড 3 প্রকার। স্টেরয়েড, 4টি ভিন্নতর কার্বন রিং এর শির দ্বারা এবং তাতে কার্বনের পার্শ্ব শিকল নিয়ে গঠিত হলো স্টেরয়েড। তাহলে আমার এখানে কি বলতেছে? স্টেরয়েড নিয়ে 4টি ভিন্নতর কার্বন রিং এর শির দ্বারা এবং তাতে কার্বনের পার্শ্ব শিকল থাকবে। আচ্ছা, তো এটা তোমার হচ্ছে কি তোমাদের এত কিছু স্টেরয়েড নিয়ে এত বিস্তারিত জানার প্রয়োজন হয় না আসলে আমাদের লেভেলে। তো এটা এই কারণে তোমাদের, এই কারণ স্টেরয়েডের গঠন অনেক বড়, এত বড় গঠন তোমাদের আসে না। সো তোমরা যা সেটাই জানবা 4টি ভিন্নতর কার্বনের রিং থাকে, একটা বড় বড় রিং থাকে, 4টা রিং থাকে, হ্যাঁ, এভাবে করে স্টেরয়েড গঠিত হয়। যে স্টেরয়েডে হাইড্রোক্সিল গ্রুপ থাকে তাকে স্টেরল বলে, যেমন স্টিগমাস্টেরল, ডিজিটালিন, এগুলোতে কি থাকে? এই হাইড্রোক্সিল গ্রুপ থাকে ওদের। আচ্ছা, এবার আসো এই যে এর মধ্যে কোলেস্টেরল আছে, স্টেরয়েডের মধ্যে আমাদের কোলেস্টেরল থাকে, কোলেস্টেরল একটা উপাদান। তো আমরা এখন জানবো যে কোলেস্টেরল কোথায় থাকে। প্রাণীর চর্বিতে বিদ্যমান একটি স্টেরল, মানে এই যে আমরা মাত্র পড়লাম স্টেরল কাকে বলে, তাই না? তো কোলেস্টেরল হচ্ছে এই স্টেরলেরই একটা ধরন, মানে একটা প্রকার বলতে পারো। ওকে, সো এটা হচ্ছে কোলেস্টেরল। এখন কোলেস্টেরল আবার 2 প্রকারের।
কি কি দেখো, লো ডেনসিটি লিপোপ্রোটিন, আরেকটা হচ্ছে হাই ডেনসিটি লিপোপ্রোটিন। তাহলে এখন আমাদের মেইন টার্গেট হচ্ছে লো ডেনসিটি লিপোপ্রোটিন কি, হাই ডেনসিটি লিপোপ্রোটিন কি, এদের নিয়ে জানা। লো ডেনসিটি লিপোপ্রোটিন এইটা কেন লো ডেনসিটি, প্রথমে আমাদের জানতে হবে লো ডেনসিটি কেন বলছি এটাকে। লো ডেনসিটি এই কথাটা আসতেছে কারণ প্রোটিনের ঘনত্ব কম লিপিডের তুলনায়। তার মানে এটা যেটা একটা লিপোপ্রোটিন, তার মানে বুঝতেই পারছো এখানে লিপিড প্লাস প্রোটিন এই দুইটা জিনিস আছে এখানে, ঠিক আছে? লিপিড প্লাস প্রোটিন, লিপিডও আছে প্রোটিনও আছে। তো এই দুজনের মিশ্রণে যদি প্রোটিনের ঘনত্ব কম হয় তখন আমরা সেটাকে বলি লো ডেনসিটি লিপোপ্রোটিন, মানে এখানে প্রোটিনের ঘনত্ব কম, এই জিনিসটা বোঝানো হচ্ছে। আচ্ছা, এলডিএল বেশি থাকা ক্ষতিকর, তোমার দেহে যদি এলডিএল বেশি থাকে এটা ক্ষতিকর। কারণ কি? কারণ তোমার দেহে এলডিএল এ কি আছে, যেহেতু প্রোটিনের ঘনত্ব এলডিএল এ কম, তার মানে নিশ্চয়ই এলডিএল এর লিপিডের ঘনত্ব অনেক বেশি, তাই না? তার মানে লিপিডের ঘনত্ব যেহেতু বেশি, আর আমরা জানি লিপিড আমাদের দেহে বেশি থাকলে সেটা অবভিয়াসলি ক্ষতিকর। সো এই কারণে আমরা বলে থাকি যে এলডিএল বেশি থাকাও ক্ষতিকর, যেহেতু এখানে লিপিড বেশি থাকে প্রোটিন কম থাকে। আচ্ছা, এখন কারণ কি এলডিএল যকৃত থেকে, কেন এলডিএলটা ক্ষতিকর? সো এলডিএল কি করে দেখো, যকৃত থেকে কোলেস্টেরল টিস্যুতে জমা করে। যকৃত যে টিস্যু, যেই কোলেস্টেরলগুলো যকৃতে জমা ছিল, ভালো ছিল, সেখানে থাকতো, সেটাকে সে নিয়ে টিস্যুতে জমা করছে। তো টিস্যুতে জমা করছে, দেখো এখানে যকৃত থেকে এই এলডিএলটা নিয়ে যাচ্ছে, কোলেস্টেরলটাকে বের করে নিয়ে ও টিস্যুতে জমা করে। তো এই টিস্যুতে জমা হয়ে এই চর্বিগুলো জমা হতে থাকে আমাদের টিস্যুতে, রক্তবাহিকায় জমা হয়, হয়ে আমাদের বিভিন্ন রোগের লক্ষণ দেখা দেয়। আচ্ছা, এবার আসো এইচডিএল, হাই ডেনসিটি লিপোপ্রোটিন। এটাকে কেন হাই ডেনসিটি লিপোপ্রোটিন বলি? তাহলে ওই যে সেম, এখানে নিশ্চয়ই প্রোটিনের ঘনত্ব বেশি, তার মানে হাই ডেনসিটি লিপোপ্রোটিনে প্রোটিনের ঘনত্ব বেশি থাকে লিপিডের তুলনায়। আচ্ছা, তারপরে এইচডিএল বেশি থাকা স্বাস্থ্যকর, মানে এইচডিএল যদি আমাদের বেশি থাকে সেটা অবভিয়াসলি ভালো আমাদের দেহের জন্য। আচ্ছা, এইচডিএল টিস্যু থেকে কেন ভালো এই কথাটাও আমাদের জানতে হবে। এইচডিএল টিস্যু থেকে কোলেস্টেরল যকৃতে জমা করে ও উল্টা কাজটা করে, টিস্যু থেকে বা রক্ত থেকে যত কোলেস্টেরল আছে সবগুলো নিয়ে যকৃতে জমা করে। তাহলে এখানে দেখো এটা টিস্যু থেকে এইচডিএলটা নিয়ে, কোলেস্টেরল নিয়ে এটা যকৃতে জমা করছে। এবার আসো আমরা দ্বিতীয় ধরনের উদ্ভূত লিপিড নিয়ে পড়বো। এতক্ষণ স্টেরয়েড নিয়ে পড়লাম, এবার স্টার্পিন নিয়ে পড়বো। 10 থেকে 40টি কার্বন পরমাণু বিশিষ্ট, এখানে এই তথ্যটা খুব ইম্পর্টেন্ট, 10 থেকে 40টি কার্বন পরমাণু বিশিষ্ট আইসোপ্রেনয়েড যৌগ। আইসোপ্রেনয়েড যৌগ কোনটা? আমি তোমাদেরকে একটু আগে বলেছিলাম, সেটা হচ্ছে কি যে C5H8, এই যৌগটাকে আমরা কি বলি? আইসোপ্রেনয়েড যৌগ বলি। সো এই আইসোপ্রেনয়েড যৌগ যদি 10 থেকে 40টি কার্বন বিশিষ্ট হয় তখন আমরা এটাকে কি বলি? টারপিন বলি। এই যৌগটাকে টারপিন বলি। এর সাধারণ সংকেত হলো C5HNH8, তারপরে N সংখ্যক, এখন যতগুলো হতে পারে। ওকে, আচ্ছা, কিন্তু ওর কতগুলো কার্বন থাকতে হবে? 10 থেকে 40টি কার্বন, এই রেঞ্জে থাকতে হবে টারপিন যৌগে। তো টারপিন যৌগটা কোথায় পাওয়া যায়? পুদিনা, তুলসী ইত্যাদিতে এই উদ্বায়ী তেল হিসেবে টারপিন পাওয়া যায়। আমরা যে পুদিনা পাতা খাই, তুলসী পাতা খাই, সেখানে কিন্তু এই টারপিন পাওয়া যায়, এই কারণে এটা ভালো। কিন্তু এটা একটা গঠন দেখতে পারো মেন্থল, এই গঠনটা এটা অনেক জায়গায় থাকে, এই কারণে এই জিনিসগুলো আমরা খাওয়া উচিত। হ্যাঁ, আচ্ছা, এই কাজ কি? সুগন্ধি প্রসাধনী সামগ্রী তৈরিতে ও বার্নিশের কাজে এটা ব্যবহৃত হয়। এই পুদিনা এটা কিন্তু অনেক সুগন্ধি, হ্যাঁ, অনেক কিছু টেস্ট বাড়ানোর জন্য বা স্মেল বাড়ানোর জন্য, ঘ্রাণ বাড়ানোর জন্য আমরা এই জিনিসগুলো পুদিনাটা ইউজ করে থাকি। আচ্ছা, এবার আসুন রাবারটা কি? দেখো প্রায় 3000 থেকে 6000 আইসোপ্রিন একক যুক্ত হয়ে রাবার তৈরি করে। তার মানে এই যে এক একটা আইসোপ্রিন একক, এই এক একটা আইসোপ্রিন একক 3000 থেকে 6000টা আইসোপ্রিন একক একসাথে যুক্ত হয়ে কি তৈরি করছে? রাবার তৈরি করছে। তাহলে এই রাবারটা কোথা থেকে তৈরি করা যায়? হেভিয়া ব্রাজিলিয়েন্সিস, এই গাছটা, এই গাছের সায়েন্টিফিক নেম হেভিয়া ব্রাজিলিয়েন্সিস থেকে প্রাকৃতিক রাবার পাওয়া যায়। আচ্ছা, এর কাজ কি? দেখো ট্রাক, বাস, মোটর গাড়ি, রিক্সা, সাইকেল ইত্যাদির টায়ার তৈরি করার জন্য রাবার ব্যবহৃত হয়। তার মানে এই যে উপাদান, এই যে ট্রাক, বাস, এত কিছু, এদের যে টায়ারটা তৈরি করা হয়, গাড়ির চাকা, সেখানে কিন্তু আমার এই রাবারটা ব্যবহার করা হয়। আচ্ছা, এবার আমরা কিছু ভিন্ন ধর্মী লিপিড নিয়ে জানবো, যে যাদের ধর্মটা অন্যদের থেকে কিছুটা আলাদা। যেমন দেখো ক্যারোটিনয়েড, এটা একটা ভিন্ন ধর্মী লিপিড। তো ক্যারোটিনয়েড নিয়ে আমরা জানবো, এটা আলোক শোষণকারী একটা রঞ্জক, ও আলো শোষণ করতে পারে। আচ্ছা, এই বিটা ক্যারোটিনের মধ্যে এই বিটা ক্যারোটিনটা ভেঙে 2 অণু ভিটামিন এ তৈরি করে। ওকে, তার মানে দেখো এই বিটা ক্যারোটিন ভেঙে আমরা কি পাচ্ছি? 2 অণু ভিটামিন এ পাচ্ছে একটা বিটা ক্যারোটিন থেকে, যেই ভিটামিন এটা পরবর্তীতে রডোপসিন তৈরি করে। আমরা জানি রডোপসিন এটা কি? একটা প্রোটিন। এটা কোথায় থাকে? আমাদের চোখে থাকে, আমাদেরকে দেখতে সাহায্য করে। ওকে,
আচ্ছা, তো এই ক্যারোটিনয়েড এটা কোথায় পাবো? এই ক্যারোটিনয়েড তো আমাদের খাওয়া উচিত, কারণ যেহেতু এটা ভিটামিন এ সাপ্লাই দিচ্ছে, তাহলে এটা আমাদের চোখের দৃষ্টিশক্তি বাড়ানোর জন্য খুবই উপকারী। তো এটা পাওয়া যাবে ডিমের কুসুম ও গাজরে, এটা পাওয়া যাবে। সো এই যে ডিমের কুসুম ও গাজরে যত কালারফুল জিনিস আছে, এই যে কমলা রঙের এই কালারফুল যত জিনিস আছে প্রত্যেকটাতেই ক্যারোটিনয়েড পাওয়া যায়। এবার স্টেরয়েডের মধ্যে আমাদের এটা জানতে হবে যে টেস্টোস্টেরন এবং এস্ট্রোজেন হলো স্টেরয়েড হরমোন। এই যে আমাদের পুরুষের টেস্টোস্টেরন হরমোন থাকে, নারীদের এস্ট্রোজেন হরমোন থাকে, এগুলো হচ্ছে স্টেরয়েড হরমোন। ঠিক আছে? আচ্ছা, এবার আসো ভিটামিন সমূহ। ভিটামিনও কিন্তু এক ধরনের লিপিড। ভিটামিন সমূহ কি কি? ভিটামিন এ এটা রাতকানা প্রতিরোধ করে। তাহলে ভিটামিন এটা কি? রাতকানা। মনে করো এটা হচ্ছে আমাদের স্বাভাবিক চোখ, হ্যাঁ। আর যখন তোমার রাতকানা হয়ে যাবে, তুমি রাতে কিছু দেখতে পারবা না, কারণ কি? তোমার ভিটামিন এ নাই তোমার দেহের ভিতরে। আর ভিটামিন এ না থাকলে তোমার রডপসিন তৈরি হবে না, আর রডপসিন না হলে তুমি রাতের বেলা সাদা কালো জিনিসগুলো দেখতে পারবা না। আচ্ছা, এবার আসো ভিটামিন ডি। ভিটামিন ডি এই ভিটামিনটা কি করে? এটা রিকেটস প্রতিরোধ করে। দেখো, একটা স্বাভাবিক মানুষের পা এরকম হতে থাকে, ওর অস্থিগুলো একদম সোজা থাকে, কিন্তু যখন রিকেটস হয় তখন অস্থিগুলো বাঁকায় যায়, যার কারণে দেখো পায়ের গঠনটা কিন্তু পরিবর্তন হয়ে গেল, খেয়াল করো। ঠিক আছে? তো এটা হচ্ছে ভিটামিন ডি এর ব্যাপার। তারপরে ভিটামিন ই কি কাজ করে? জারণ বিজারণের ক্ষতিকর দিক থেকে রোধ করে। অনেক খাবার থাকে যেগুলো অতিরিক্ত জারণ বিজারণ হয়ে যায় আমাদের দেহের মধ্যে, তো ওই জারণ বিজারণ গুলো হলে কিন্তু অনেক ক্ষতিকর পদার্থ তৈরি হয়। তো ভিটামিন ই সেই পদার্থগুলো থেকে রক্ষা করে, ওকে, মানে সেগুলোকে তৈরি হতে দেয় না। ভিটামিন কে কি কাজ করে? রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। তাহলে এটা রক্ত জমাট বাঁধতে আমাদের, কারণ কি? ভিটামিন কে থেকে আমার কিছু রক্ততঞ্চন ফ্যাক্টর তৈরি হয়, যেই ফ্যাক্টরগুলো তোমার এই রক্ত জমাট বাঁধতে সাহায্য করে, এরকম করে রক্ত জমাট বাঁধতে সাহায্য করতেছে। আচ্ছা, এবার আমরা অনেক কিছু জানলাম, বিভিন্ন ধরনের লিপিড এগুলো নিয়ে জানলাম। এবার ফাইনালি এই আমাদের দেহে লিপিডের ভূমিকাটা কি? আচ্ছা, আমাদের দেহে লিপিডের ভূমিকাটা হচ্ছে, লিপিড জীব দেহে খাদ্য হিসেবে সঞ্চিত থাকে। ঠিক আছে? জীব দেহে খাদ্য হিসেবে থাকে, আমাদের দেহেও সঞ্চিত থাকতে পারে লিপিড। কোষঝিলি থেকে শুরু করে অধিকাংশ কোষ অঙ্গাণুর আবরণী ফসফোলিপিড দিয়ে গঠিত। তাহলে আমরা এটাও পড়ে এসেছি, ফসফোলিপিড অনেক কিছুর আবরণীতে কিন্তু আমরা কি পাবো? ফসফোলিপিড পাবো। ওকে, আচ্ছা। তারপরে হচ্ছে গ্লাইকোলিপিড। গ্লাইকোলিপিডটা সালোক সংশ্লেষণে বিশেষ ভূমিকা রাখে। মানে তোমার সালোক সংশ্লেষণে কি হবে? ও পর্যাপ্ত পরিমাণে শর্করা অনেক সময় সাপ্লাই দিবে, বিভিন্ন কিছু তৈরি করবে, ক্লোরোপ্লাস্ট তৈরিতে ভূমিকা রাখবে। তো এভাবে করে গ্লাইকোলিপিডটা সালোক সংশ্লেষণে ভূমিকা রাখে। তারপরে ফসফোলিপিড কোষের আয়নের বাহক হিসেবে কাজ করে। তাহলে ফসফোলিপিডে কি করছে? আয়নের বাহক। কোষঝিলিতে থাকে, কোষঝিলিতে থেকে এক কোষ থেকে আরেক কোষে আয়নগুলোকে মনে করো বাহির থেকে ভিতরে ঢুকাবে বা ভেতর থেকে বাইরে বের করবে। এই জিনিসটা কিন্তু ফসফোলিপিডও করে থাকতে পারে। তারপর লিপিড পানিতে দ্রবণীয় ভিটামিন হলো বি ও সি, এবং পানিতে অদ্রবণীয় ভিটামিন হলো এ ডি ই কে। ওকে, সো এই জিনিস তথ্যটা কিন্তু তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। ওকে, সো যেই ভিটামিনগুলো পানিতে অদ্রবণীয় সেগুলো কিন্তু কি? চর্বিতে দ্রবণীয়। ওকে, এবং এই ভিটামিনগুলোই কিন্তু শোষিত হতে পারে, যেহেতু ওরা চর্বিতে দ্রবণীয়, ওরা মূত্র দিয়ে বের হয়ে যায় না। আর এগুলো পানিতে দ্রবণীয় থাকার কারণে ভিটামিন বি ও সি ম্যাক্সিমাম সময় ওরা মূত্র দিয়ে বের হয়ে যেতে পারে, এই কারণে ওরা তেমন একটা শোষিত হয় না। প্রাণীদেহের ত্বকের নিচে সঞ্চিত চর্বি তাপ নিরোধক হিসেবে কাজ করে। প্রাণীদেহের যে আমাদের যে ত্বকের নিচে, তুমি খেয়াল করো এখানে, এটা আমাদের ত্বকের নিচে এই যে চর্বিগুলো থাকে, বাইরের এটা এপিডার্মিস ত্বক, এখানে চর্বি থাকে। চর্বিটা কেন থাকে? বিভিন্ন চাপ যেন আমাদের এখানে না পড়ে, ওকে, আমাদেরকে প্রোটেক্ট করতেছে। তারপরে কোনো তাপ লাগলে সেই তাপটাও যেন তোমার কি হয়, মানে বেশি দূরে আমাদের যেন আঘাত না করতে পারে, চর্বিটা সেটা শোষণ করে নেয়। তো এভাবে করে কিন্তু চর্বি আমাদের একটা প্রতিরোধ, আমাদের ব্যথা এগুলো থেকে প্রতিরোধ করতে পারে। সো এভাবে করে আমাদের চর্বি অনেক কিছু, উদ্ভিদ বলো প্রাণী বলো, যে কোনো কিছুর গঠন এবং কাজে এবং প্রতিরোধ করতে, প্রতিরক্ষা দিতে সাহায্য করে। তাহলে এইভাবে করে আমাদের লিপিড নিয়ে আমাদেরকে বিস্তারিত জানতে হবে। সো আমরা আশা করি এই ভিডিও থেকে অনেক কিছু জানলাম। সো নেক্সট এনজাইমের ভিডিওর জন্য সবাইকে শুভেচ্ছা রইল। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।